নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিগত লোকসভা ভোটে যখন দিলীপ ঘোষের আসন পরিবর্তন হয়েছিল, মানে দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে যখন দুর্গাপুর বর্ধমানের আসনে পাঠানো হয়েছিল, তখন বিজেপির মধ্যে নানান ধরনের চর্চা হয়েছিল যে দিলীপকে হচ্ছে এই আসন পরিবর্তনের পেছনে কার হাতযশ রয়েছে। তো শোনা যাচ্ছিল যে সেখানে নাকি শুভেন্দু অধিকারী হাতযশ ছিল। পরবর্তীকালে দিলীপ ঘোষও সেরকম কিছু হিন্ট টিন্ট দিয়েছিলেন। তো যাই হোক, হচ্ছে দিলীপ ঘোষকে যখন আসানসোল দুর্গাপুর বর্ধমান আসনে পাঠানো হলো, তখন দিলীপ ঘোষ, যেটা বিজেপি সূত্রে শোনা যায়, যে দিলীপ ঘোষ প্রথমে দাঁড়াতে চাননি, কিন্তু পার্টি সিদ্ধান্ত, তিনি আরএসএস এর থেকে যেহেতু আসা লোক, সেই জন্য আরএসএস এর নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন। তো আরএসএস এর নেতৃত্ব বলেছিলেন যে দিল্লি যখন তোমাকে আসন বদলে দিয়েছে, তুমি দুর্গাপুরেই দাঁড়াও, এবং দুর্গাপুরে দাঁড়ালে সেটা মনে হয় মেদিনীপুরের তুলনায় অনেকটা বেটার হবে, আর দুর্গাপুর জেতা সিট, সুতরাং অসুবিধার কিছু নেই, তুমি সেখানে কন্টেস্ট করো। তো দিলীপের ক্ষোভ ছিল দুটো কারণে। এক হচ্ছে আসন বদলানো, নতুন জায়গায় গিয়ে পড়া, সেখানে কেমন হবে না হবে, কারণ দিলীপ 5 বছর ধরে মেদিনীপুর আসনেই হচ্ছে যে সাংসদ হিসাবে ঘুরেছেন, নানান রকম প্রোগ্রাম কর্মসূচিতে তিনি ছিলেন। তো তিনি যথারীতি হচ্ছে মানতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটাকে পরিবর্তন করা সম্ভব না। প্লাস হচ্ছে আরএসএস নেতৃত্ব দিলীপকে আশ্বাস দিয়েছিলেন যে তোমাকে পার্টি যখন দুর্গাপুরে দাঁড় করাচ্ছে, তুমি দুর্গাপুরে দাঁড়াও এবং দুর্গাপুর তোমার পক্ষে বেটার হবে। তা দিলীপকে ঢোক গিলতে বাধ্য হয়েছিল। কিন্তু যাই হোক, 1,33,000 ভোটে হারার পরে দিলীপ একটুখানি নেতৃত্বের উপরে বিষোদ্গার টিসোদ্গার করেছিলেন, কারণ তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে খেলাটা উপর থেকে হয়েছে, দিল্লি থেকে হয়েছে, এবং এখানকার কোন শিবির খেলাটা খেলেছেন সেটা দিলীপ হচ্ছে ভালোই বুঝতে পেরেছেন। তো তারপরে সেগুলো এখন অতীত, দিলীপ পদহীন। তো এখন দিলীপকে, যেটা পার্টিতে গত বছর দীঘাতে জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যাওয়ার পর থেকে দিলীপ পার্টিতে কোণঠাসা, তারপর তিনি নাম না করে শুভেন্দু অধিকারী বা অনেক নেতাদের সম্পর্কে নানান কিছু বলেছেন, তো একঘরে হয়ে গেছিলেন। যাই হোক, হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে পট পরিবর্তন হয়। শ্রমিক ভট্টাচার্য চেয়েছিলেন যে দিলীপ ঘোষ আবার সময়ময় ফিরে আসুন। যাই হোক, শেষ পর্যন্ত ডিসেম্বরের একদম শেষ পর্বে এসে অমিত শাহ দিলীপকে ডেকে আবার পার্টিতে সক্রিয় হওয়ার জন্য বলেন, এবং দিলীপ এখন যথারীতি পার্টি কর্মসূচিতে যাচ্ছেন, বিভিন্ন জেলাতে গিয়ে মিটিং ফিটিং করছেন, মিছিল করছেন। তো এবার যেটা হলো যে দিলীপ তো মিটিং মিছিল করছেন, তো দিলীপকে যে সামনে বিধানসভা নির্বাচনে কিভাবে ব্যবহার করা হবে, কারণ দিলীপের একটা বরাবরের ব্যাপার ছিল, যখন দুর্গাপুরে তিনি হেরে গেছেন, তিনি কিন্তু খড়গপুর সদর যে আসনটা বিধানসভা, যেটা দিলীপ প্রথমবার 2016 সালে জিতেছিলেন, সেই খড়গপুর আসনে কিন্তু হচ্ছে দিলীপ ঘোষ যোগাযোগ রাখছিলেন পার্টি কর্মীদের সঙ্গে, এবং সেখানে কর্মসূচি করছিলেন। পার্টি কর্মসূচি না থাকলেও মন্দিরে যাওয়া, অমুক ইয়েতে হরিনাম সংকীর্তন, নানান প্রোগ্রামে, যেখানে গিয়ে ডাকতো ক্লাবের প্রোগ্রামে তিনি যাচ্ছিলেন। আসলে তিনি নার্সিংটা করছিলেন যে যদি তিনি ভবিষ্যতে বিধানসভার টিকিট পান, তাহলে তিনি খড়গপুর সদরেই দাঁড়াবেন, সেরকম একটা প্ল্যান প্রোগ্রাম ছিল। যদি 21 সালে খড়গপুর সদরে হচ্ছে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা, তিনি বিধায়ক হয়ে গেছেন, মানে এখনো তিনি বিধায়কই রয়েছেন খড়গপুর সদরে। কিন্তু যেটা হলো যে দিলীপের পক্ষে কিছুটা সাপে বর হয়ে গেল, সেটা যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে হিরণ হচ্ছে একটা ব্যক্তিগত কেচ্চা কেলেঙ্কারিতে জড়িয়েছেন। তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন, প্রথম পক্ষের স্ত্রী, তিনি অভিযোগ করেছেন যে তার সঙ্গে ফর্মাল ডিভোর্স হয়নি, তারপরও তিনি হচ্ছে আরেকজন মহিলাকে বিয়ে করেছেন। তো সেই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। বিজেপির পার্টি লিডাররা বিধায়ক হওয়া সত্ত্বেও কিন্তু এসবের মধ্যে তারা যাননি, মানে কেউ তার পাশে দাঁড়ানো বা তাকে হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া, এসব কিছু হয়নি। তারা বলেছে, এটা ভাব দেখানোর চেষ্টা করেছেন যে ওটা হিরণের ব্যক্তিগত ব্যাপার, সেটা হিরণ বুঝবেন। তো পার্টি হচ্ছে হিরণকে পাশে দাঁড়ানো বা হিরণের পক্ষে দাঁড়ানো, কেউ বিপক্ষে দাঁড়ানো কিছুই করেনি। পার্টি একদম নীরব দর্শকের ভূমিকায় ছিল। তো যেটা শোনা যাচ্ছে যে হিরণের হচ্ছে খড়গপুর সদরে দাঁড়ানোর সম্ভাবনা কম, এবং হচ্ছে হিরণ যে আউট হয়ে যাচ্ছে, এবং দিলীপ ঘোষ খড়গপুর সদরে দাঁড়াবেন। শুভেন্দু অধিকারী এবার আর চেষ্টা করেও কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে দিলীপ ঘোষের ব্যাপারে এবার আরএসএস নেতৃত্ব এবং শ্রমিক ভট্টাচার্য যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে খড়গপুর সদরে দিলীপই কন্টেস্ট করবেন। তো এখন শুভেন্দু একটু গলার কাঁটা হয়ে গেল। যাই হোক, আর দিলীপ ঘোষ খড়গপুর জেলে, সেক্ষেত্রে তার জেতার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে, অন্তত হিরণের তুলনায়। তো হিরণের ব্যাপারে যেটা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে, যে হিরণকে এবার টিকিট নাও দেওয়া হতে পারে, যদি যেহেতু ইলেক্টেড মানে উইনিং ক্যান্ডিডেট, সে কারণে তাদের একটা দাবি থাকে। তো সেক্ষেত্রে হিরণ যেহেতু আগের বার লোকসভাতে ঘাটালে কন্টেস্ট করেছে, তাই ঘাটালের কোনো একটি বিধানসভা কেন্দ্র, মানে ঘাটাল লোকসভা, সেটা দাসপুর হতে পারে, অন্য কোথাও হতে পারে, সেখানে হিরণকে টিকিট দেওয়া হলেও হতে পারে, কিন্তু কেটে যাওয়ার
সম্ভাবনায় বেশি, কারণ এইরকম তাকে নিয়ে বিতর্ক বেঁধেছে, সারা রাজ্যের লোক জেনে গেছে। এখন বিজেপির নেতৃত্ব চাইছে না যে হিরণ হচ্ছে কন্টেস্ট করুক বা হিরণ থাকুক, কারণ হিরণ তো বিজেপির লোক নন। তিনি ছবি টবিতে অভিনয় করতেন, তাকে 2021 সালে ভোটের আগে তাকে দলে ফেরানো হয়েছে, তারপরে শুভেন্দু অধিকারী তিনি ঘনিষ্ঠ টিকিট পেয়ে গিয়েছিলেন। তো এই হলো মোটামুটি ব্যাপার, মানে দিলীপের টিকিটটা এবার সম্ভবত শুভেন্দু অধিকারী আটকাতে পারছেন না। দিলীপ আবার ফর্মে ফিরে এসছেন, এবং যেহেতু শ্রমিক ভট্টাচার্যরা পেছনে আছেন, সে কারণে দিলীপ হয়তো খড়গপুর সদরেই দাঁড়াবেন। এবং দিলীপ জিতে গেলে অনেকে বিজেপির মধ্যেই চর্চা হচ্ছে শুভেন্দুর চাপ আরো বাড়বে। যাই হোক, এখন যেটা হলো যে এরকম একটা অবস্থাতে যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজের গড় পূর্ব মেদিনীপুর, তার জেলা, সেই জেলাতে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত পার্টিতে ময়নার বিধায়ক ক্রিকেটার অশোক দিন্দা, তার এবার টিকিটটি কাটা পড়ছে। কারণ হচ্ছে যেটা বিজেপি সূত্রে শোনা, সেটা হচ্ছে যে ময়না থেকে নিচুতলার যারা আছেন ময়নার কেন্দ্রের, সেই পার্টি কর্মীরা উপরতলাতে হচ্ছে হিরণের ব্যাপারে আপত্তি জানিয়েছে, যে হিরণকে যাতে কোনোভাবে প্রার্থী করা না হয়, অশোক দিন্দাকে যাতে প্রার্থী করা না হয়, সেই কারণে ময়নাতে অশোক দিন্দার টিকিটটা বোধহয় কাটা যাচ্ছে। তবে যে বিজেপির আইটি সেলের জয় মল্লিক, তিনি হলদিয়াতে কন্টেস্ট করতে পারেন বলে শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। তো এই হলো ব্যাপার, মোটামুটি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের টিকিট নিশ্চিত। এখন অন্য কোথাও তিনি আবার দাঁড়াবেন কিনা, নানান রকম গল্পগুজব শোনা যাচ্ছে যে তিনি নন্দীগ্রাম ভাইকে ছেড়ে দিতে পারেন, তিনি কাঁথি দক্ষিণ সিট অনেকটা সেফ সিট, সেক্ষেত্রে কাঁথি দক্ষিণে তিনি চলে যেতে পারেন, কারণ পার্টিকে বুঝিয়েছেন যে তিনি যদি একটা সেফ সিটে দাঁড়ান, যেখানে বেশি লড়াই দিতে হবে না, সেক্ষেত্রে হলে তার পক্ষে হচ্ছে সারা রাজ্য চষে বেড়ানো সম্ভব বা সারা রাজ্যে প্রচার করা সম্ভব, সেখানে কম সময় দিতে হলে। আর যেখানে কি বলে বেশি সময় দিতে হবে, সুতরাং বেশি মিটিং তিনি করতে পারবেন না, কারণ তার নিজের কেন্দ্রে সময় দিতে হবে। সেক্ষেত্রে নন্দীগ্রাম তার পক্ষে একটু কঠিন লড়াইয়ের জায়গা। তুলনামূলকভাবে তিনি মনে করছেন যে কাঁথি সাউথটা হচ্ছে, কাঁথি দক্ষিণ হচ্ছে তার পক্ষে বেটার হবে। যাক, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ঠিক করবেন। এখনো পর্যন্ত ঠিক আছে যা শুভেন্দু পাচ্ছেন। আগের বারের যে নতুন যে কমিটি হয়েছে, তাতে আগের বারে 3 জন সাধারণ সম্পাদক, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, তাদেরকে এবার করা হয়নি, যেহেতু তারা ভোটে কন্টেস্ট করবেন। সেটা বিজেপি সূত্রেই শোনা যাচ্ছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়িতে, দীপক বর্মন ফালাকাটাতে, এবং হচ্ছে অগ্নিমিত্রা তার নিজের সিটে। এদের দীপক বর্মন, অগ্নিমিত্রার নিজের সিট। জগন্নাথ আগের বার হেরে গেছিলেন, এবার আবার কন্টেস্ট করবেন। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা কন্টেস্ট করবে। একই সঙ্গে যেটা শোনা যাচ্ছে যে তাপস রায় এবং হচ্ছে সজল ঘোষ, দুজনেই কলকাতার আশপাশে বা কলকাতার মধ্যে কোনো আসনে তারা টিকিট পেতে পারেন। যুব মোর্চার প্রাক্তন সভাপতি অমিতাভ রায় এবং হচ্ছে যে মহিলা মোর্চার যে তনুজা চক্রবর্তী, এরা দুজনই টিকিট পাবেন বলে জানা যাচ্ছে। এবং যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, মহিলা মোর্চার সভাপতি সভানেত্রী ফাল্গুনী পাত্র, এরা হচ্ছে টিকিট পাওয়ার তাদের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন বিধায়ক, এখন তারা এবার গত লোকসভা ভোটে তারা হেরে গিয়েছেন, তার মধ্যে রয়েছেন নিশীথ প্রামাণিক, যে দেবশ্রী চৌধুরী এবং সুভাষ সরকার, তাদেরকেও এবার বিধানসভায় টিকিট দেওয়া হতে পারে তাদের সংশ্লিষ্ট জেলাতে। বা দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতায় কন্টেস্ট করেছিলেন, তাকে দক্ষিণ কলকাতা না উত্তর দিনাজপুরে কোনো আসনে দেওয়া হতে পারে। তো এই সমস্ত যে খবরগুলো এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে, যে বিশেষ কোনো মানে ইয়ে না হলে, তবে লকেট চট্টোপাধ্যায় এবার কন্টেস্ট করবেন। আগেরবার তিনি চৌচুড়াতে দাঁড়িয়েছেন এমপি থাকা সত্ত্বেও, কিন্তু আগেরবার যেভাবে হিড়িক পড়েছিল যে এমপিদের অনেককে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, নিশীথ প্রামাণিককে, যে লকেট চট্টোপাধ্যায়কে, এরকম তারা বাবুল সুপ্রিয়কে, এবার সেই রাস্তায় বিজেপি হাঁটতে চাইছে না। তবে সর্বোপরি যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে এবার দাদা ধরে বিশেষ সুবিধে হবে না, কারণ হচ্ছে এবার বিজেপির যে এজেন্সিগুলোকে নামিয়েছে এই প্রার্থী তালিকা নিয়ে, যে সোমবার দিন দিল্লিতে মিটিংও ছিল প্রার্থী তালিকা নিয়ে, কারণ যেহেতু শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার এমপি, তারা হাউস চলছে বলে, মানে পার্লামেন্ট চলছে বলে তারা দিল্লিতে রয়েছে, শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন, সেখানে প্রার্থী তালিকা নিয়ে মিটিং হয়েছে। তবে যেটা পরিষ্কার বিজেপি সূত্রে খবর, যে এবার নেতাদের সুপারিশ টুপারিশে বিশেষ কাজ হবে না, এমপিরা নাম পাঠাবেন তাদের লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা কেন্দ্রে 3 জন করে, যে 3টে এজেন্সি, প্রাইভেট এজেন্সি কাজ করছে বিজেপির হয়ে, তারা যে নামগুলো দেবে সেই নামের মধ্যে থেকেই হচ্ছে বিচার হবে, এবং সাপলিং করে, যদিও রাজ্য কমিটি থেকেই সেই তালিকা যাবে দিল্লির কাছে।
দাদা ধরে ইয়ে ধরে শুভেন্দু দা বা শ্রমিক দা এসব ধরে পড়ে এবার হবে না, কারণ হচ্ছে ওই কমিটির সুপারিশ সেটা দিল্লি যেটা করবে সেটা হবে। এবং একই সঙ্গে অপছন্দের প্রার্থী তালিকাও যাচ্ছে পার কেন্দ্রে 3 জন করে, যে যারাই হোক না কেন, সুপারিশ করার নামের মধ্যে যারাই হোক না কেন তাদের মধ্যে থেকে কেউ হতে পারে। এবং নিচু তলা থেকেও হচ্ছে ওপিনিয়ন না হচ্ছে মন্ডল সভাপতি এরকম স্তর থেকে, যে তারা কাকে পছন্দ করে। মানে ধরুন যে এক একটা বিধানসভাতে যে অ্যাভারেজে 3-4টে করে মন্ডল আছে, মন্ডল সভাপতিরা তারা কাকে চুজ করছে, কাদের নাম দিচ্ছে, সেইটাকেও বিচার মধ্যে ধরা হবে। তবে একটা অপছন্দের তালিকায় যাচ্ছে প্রতিটা কেন্দ্রে 3টে করে নাম, যেটাতে হচ্ছে যে এরা যাতে কোনোভাবেই না টিকিট পায়, তাহলে হচ্ছে সেখানে সাংগঠনিকভাবে প্রবলেম হবে, সদস্য সমর্থকরা অনেকে বসে যেতে পারে, সেটা হিতে বিপরীত হতে পারে। সেই নামগুলো যাচ্ছে এই কেন্দ্রে, এই 3টে লোক যাতে কোনোভাবে প্রার্থী না হয়, তাহলে কিন্তু বিপদ আছে। এটাও এবার অভিনবত্ব রেখেছেন বিজেপি নেতৃত্ব, যে এটাও যাচাই হয়ে যাবে যে অন্য যে কোনো জায়গা থেকে সুপারিশ আসতেই পারে, কে কাকে ধরে নিয়েছে, কে দিল্লি নেতা ধরে নিয়েছে, কেউ শুভেন্দু দা ধরে নিয়েছে, কেউ শ্রমিক দা ধরে নিয়েছে, কেউ সুকান্ত মজুমদার ধরে নিয়েছে, কিন্তু সেই নামটি তালিকায় থাকলে এবং ঘোষণা হলে হচ্ছে সেই বিধানসভা কেন্দ্রের কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, বিক্ষুব্ধ হতে পারে। এই কারণে সেই অপছন্দের তালিকাও পাঠানো হচ্ছে। এখন দেখা যাক শেষমেশে হচ্ছে বিজেপি নেতৃত্ব কি প্রার্থী তালিকা মানে যে প্রকাশ করে বা কি চমক দিয়ে দেয়। কারণ এবার জয়নিং নেই খুব একটা, জয়নিং আর হবে বলেও খুব একটা বিজেপি নেতৃত্ব মনে করছেন না। অনেকে মনে করছেন যে আগেরবার জয়নিং করেই খুব একটা কাজের কাজ কিছু হয়নি, অনেক ভুলভাল লোক হচ্ছে টিকিট পেয়ে গেছে। যদিও বিজেপি নেতাদের একাংশ মনে করছে যে 294টা আসনে টিকিট প্রার্থী দেওয়ার মতো অবস্থা গত বছর বিধানসভার সময় ছিল না, এবারও সেই অর্থে নেই। তবুও মন্দের ভালো, যাদের যাদের চয়েস করা হবে তাদেরকে পাবে, কিন্তু তারা শেষ পর্যন্ত বাজিমাত করতে পারবে কিনা সেই নিয়ে বিজেপি নেতৃত্বের একাংশের মধ্যে কি বলে সংশয় রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি প্রার্থী তালিকা বেরোয়, আমরা অপেক্ষা আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।